বারমুডা ট্রায়াঙ্গেলের নাম শুনেনি এমন লোক পাওয়া খুবই দুষ্কর। বলা হয়ে থাকে এর উপর দিয়ে কখনো কোনো পাখি কিংবা হেলিকপ্টার উড়ে যেতে পারে না। কোনো এক অদৃশ্য শক্তি সবকিছু নিজের ভিতর গ্রাস করে নেয়। আজকের মুভিটা কিছুটা এরকমই একটা কাহিনীর উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। ঠিক এমনই একটা দ্বীপ পৃথিবীর বুকে খুঁজে পাওয়া গেছে, আর ওই দ্বীপের উপর দিয়ে কখনো কোনো প্লেন কিংবা ওই দ্বীপের আশেপাশে কোনো জাহাজ ভিড়লেও সেটার কোনো অস্তিত্বই থাকতো না। তাহলে ওই দ্বীপের মধ্যে কি রহস্য লুকিয়ে আছে? মুভি শুরু হয় দক্ষিণ প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত একটি অজানা দ্বীপকে দেখিয়ে। দেখা যায় সময়টা ছিল 1944 সাল, যার মানে হলো সেটা ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালীন। আর তখন ওই যুদ্ধ সারা পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করেছিল। আর তখনকার সময় হ্যাং নামের একজন আমেরিকান এয়ার ফোর্সেস পাইলট তার প্লেন নিয়ে এই দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই অজানা দ্বীপে এসে ক্র্যাশ ল্যান্ডিং করে। সে নামতেই তার চোখে পড়ে যে আরও একটি বিমানে আগুন লেগে সেটাও বিধ্বস্ত হয়ে এই দ্বীপের দিকে এগিয়ে আসছে। তবে সেটা ছিল শত্রুপক্ষের, মানে জাপানিদের বিমান। শত্রুর বিমান থেকে একজন সেনা নামতেই সে হ্যাংয়ের সঙ্গে লড়াই করতে শুরু করে দেয়। তারা লড়াই করতে করতে জঙ্গলের মধ্যে একটা পাহাড়ের একেবারে কিনারায় চলে আসে। তবে হঠাৎ করেই তারা সেখানে অদ্ভুত দুইটা দানবীয় হাত উঠে আসতে দেখতে পায়, যেটা ছিল একটা দানব আকৃতির গরিলা। তার বিশাল আকার দেখে তারা দুজনেই ভীষণ ভয় পেয়ে যায়। এখানেই সিন কাট হয়ে 1973 সালের একটা ঘটনা দেখানো হয়। সেখানে উইলিয়াম বিল নামের একজন আমেরিকান অফিসারকে দেখা যায়, যে কিনা মুনাক নামের একটি আমেরিকান সংস্থার সিইও ছিল। সে ব্রুকস নামের একজনকে সাথে করে সেমিটারির সঙ্গে গিয়ে দেখা করে, আর একটা মানচিত্রে একটি দ্বীপকে নির্দিষ্ট করে দেখিয়ে বলে, আমি এই দ্বীপটি নিয়ে রিসার্চ করেছি, আর এখন পর্যন্ত অন্য কোনো দেশই এই দ্বীপটির ব্যাপারে কিছুই জানে না। কিন্তু পৌরাণিক কাহিনীতে এই দ্বীপের উল্লেখ পাওয়া গেছে, আর এই দ্বীপটা স্কাল আইল্যান্ড নামে অবহিত করা হয়েছে। সে আরও বলে, ধারণা করা হয় উপরওয়ালা যখন এই দ্বীপটা বানিয়েছেন তখন তিনি সেটা সম্পূর্ণ করতে পারেনি। এমনকি এখনো সেই দ্বীপের উপর থেকে কোনো বিমান বা পার দিয়ে যাওয়া কোনো জাহাজকে আর ফিরে আসতে দেখা যায় না। ওই জায়গাটাকে তো বারমুডা ট্রায়াঙ্গেলের থেকেও বেশি বিপজ্জনক মনে করা হয়। আমরা যদি সেখানে আমাদের পরীক্ষা শুরু করে দিতে পারি তাহলে হয়তো আমরা অন্য কোনো দেশের আগেই কোনো নতুন কিছু সেখান থেকে আবিষ্কার করতে পারবো। এত কিছু শোনার পরও সেমিটার তাদেরকে সেখানে যেতে দেওয়ার জন্য রাজি হচ্ছিল না। মূলত ওই জায়গায় পরীক্ষা করতে যেতে হলে অনেক টাকার প্রয়োজন ছিল, আর সেই টাকাটা ম্যানেজ করার জন্যই বিল এখানে এসেছিল, যাতে করে তাদের কোনো প্রবলেম না হয়। সেমিটার কিছুতেই রাজি হচ্ছে না দেখে ব্রুক সেমিটারকে বুঝিয়ে বলে যে আর 3 দিন পরে সেই দ্বীপের উপর দিয়ে একটা স্যাটেলাইট অতিক্রম করবে, আর সেটাও রাশিয়ান স্যাটেলাইট। এর মানে তখন তাদের কাছে থাকা ওই দ্বীপের লোকেশন অন্য রাষ্ট্রের চোখে পড়ে যাবে, আর তারা তখন আমাদের আগেই সেখানে লোক পাঠিয়ে দিতে পারে। এই কথা শুনে এবার শেষমেশ সেমিটার তাদেরকে সেখানে যাওয়ার জন্য পারমিশন দেয়। এরপর বিল দ্রুত তার পুরো টিম নিয়ে রেডি করে একটা বিশাল শিপ করে বেরিয়ে পড়ে সেই দ্বীপের উদ্দেশ্যে। টিমে জেমস নামের একজন লোককে দেখা যায়, আর সে ভিয়েতনামের স্থায়ী যুদ্ধে লড়েছিল, আর সেই এই পুরো টিমকে লিড করবে। এরপর দেখতে দেখতে তারা তাদের শিপ নিয়ে ওই আয়ারল্যান্ডের কাছে এসে পৌঁছায়। এবার তাদের এখান থেকে সামনে যেতে গেলে হেলিকপ্টারে করে এগুতে হবে। কিন্তু সমস্যা হলো তাদের সামনে এক ভয়ঙ্কর ঝড় আসতে দেখা যায়, আর ওই বিপজ্জনক ঝড়ের মধ্য দিয়েই কেউ এখন সেই দ্বীপে যাওয়ার জন্য রাজি হচ্ছিল না। বিল সবাইকে বলে আজকে তারা যেই সুযোগটা পেয়েছে হয়তো সেটা আগামীতে তাদের কাছে নাও থাকতে পারে, তাই তাদের সময় নষ্ট না করে কাজ শুরু করে দেওয়াই উচিত। বিলের এইসব কথা শুনে সবাই সামনে এগিয়ে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এরপর পুরো টিম হেলিকপ্টার নিয়ে সেই ঝড়ের মধ্যে প্রবেশ করে সেই দ্বীপে যাওয়ার জন্য। এরপর তারা সেই ঝড় পেরুতেই তাদের সামনে সেই অপরূপ আয়ারল্যান্ড ভেসে ওঠে। সত্যি সেই আয়ারল্যান্ডটা দেখতে ভীষণ মনোমুগ্ধকর ছিল। এরপর সেই দ্বীপের উপর যেতেই তারা নিচে সিসমিক বোমা ফেলতে শুরু করে। মূলত এই সিসমিক বোমা দিয়ে শত্রুদের ক্ষতি করা হয় না, এগুলো দিয়ে ভূমিকম্পনের সৃষ্টি করা হয়, যাতে করে বিজ্ঞানীরা সেই কম্পন পরীক্ষা করে বুঝতে পারে যে মাটির ভিতরে কোথায় কি রয়েছে। তবে এই বোমাগুলো ব্লাস্ট করার পর টেস্ট করে জানতে পারে যে এই দ্বীপের অধিকাংশ নিচের জায়গায়
ফাঁকা রয়েছে, যার মানে হলো এই জায়গায় প্রচুর পরিমাণে সম্পদ রয়েছে। তবে এই সিসমিক বোমাগুলো ফেলার সময় একটা হেলিকপ্টারের মধ্যে একটা বিশাল আকারের গাছ এসে ঢুকে পড়ে, আর হেলিকপ্টারটা সাথে সাথে নিচে গিয়ে ধ্বংস হয়ে যায়। তবে টিমের বাকিরা কিছু বুঝে ওঠার আগেই তারা দেখতে পায় তাদের সামনে বিশাল আকৃতির একটা গরিলা দাঁড়িয়ে আছে। সে এতটাই বিশাল ছিল যে হেলিকপ্টারগুলোকে একেবারে ছোট ছোট খেলনার মতো দেখাচ্ছিল। এরপর সেখানে থাকা বাকি টিম মেম্বাররা সেই গরিলাটিকে নিশানা করে একের পর এক অ্যাটাক করতে শুরু করে। এতে করে সেই বিশাল আকৃতির গরিলাটা রেগে গিয়ে একের পর এক হেলিকপ্টারের উপর হামলা করতে শুরু করে। এতে করে টিমের অধিকাংশ মানুষই সেখানে মারা যায়, আর এই ঝামেলার মধ্যে যারা বেঁচে থাকে তারা বাকি দুইটা দলে বিভক্ত হয়ে যায়, যার মধ্যে একটি দলে লিড করছিল জেমস আর অন্যটি বিল। এরপর বিলের দিকে নিজের গান পয়েন্ট করে সে বলে, সত্যিটা বলে দাও আমায়, তুমি কি করে এই দ্বীপের ব্যাপারে জানতে পারলে? তখন বিল জানায় আজ থেকে প্রায় 30 বছর আগে সে একটি জাহাজে করে যাচ্ছিল, কিন্তু সেই জাহাজটি অদ্ভুতভাবে অদৃশ্য হয়ে যায়। কেউ আর সেটাকে খুঁজেই পায়নি, আর সেখানে থাকা 1000 জন প্যাসেঞ্জারের মধ্যে সৌভাগ্যবশত শুধু আমি সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিলাম। সবাই ভাবতো সেই জাহাজটা পানির নিচে ডুবে গেছে, কিন্তু শুধু আমি এটা জানতাম যে ওই জাহাজটিকে এই ভয়ঙ্কর দানবটি ডুবিয়ে দিয়েছিল। আর আমি তাই তখনই খুব ভালো করে বুঝে গিয়েছিলাম যে আমাদের এই পৃথিবীতে এখনো অনেক ভয়ঙ্কর দানব বাস করছে। কিন্তু বাকিরা কেউই আমার কোনো কথা বিশ্বাস করছিল না। তবে মানুষ আসার অনেক আগে থেকেই এই দানবগুলো পৃথিবীতে বসবাস করে আসছে, আর আমার মনে হয় এবারও সেই সময় চলে আসবে যখন তারা সবার সামনে চলে আসবে এবং পুরো মানবজাতিকে ধ্বংস করে নিজেদের অস্তিত্ব বজায় রাখবে। সেজন্য আমি চাই যে তুমি আমাদের সংগৃহীত সব তথ্য প্রমাণগুলোকে সুরক্ষিতভাবে এখান থেকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করবে, যার ফলে আমরা পরবর্তীতে সব প্রস্তুতি নিয়েই এখানে আসতে পারবো এবং এখানে থাকা সব দানবদেরকে একেবারে শেষ করে দিতে পারবো। অন্যদিকে জেমসকে দেখা যায় সে তার টিমের লোকদেরকে জানায় সামনের নদীটা পার করিয়ে তাদের সমুদ্রের কাছে পৌঁছাতে হবে, কারণ তারা যে জাহাজটার সাহায্যে এখানে এসেছিল সেটা শুধু 3 দিন তাদের জন্য এখানে অপেক্ষা করবে, আর সেই সময়ের মধ্যেই তাদেরকে সেখানে গিয়ে পৌঁছাতে হবে। তবে তারা সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় হঠাৎ করেই একটা দৈত্যাকার মহিষ তাদের দিকে এগিয়ে আসতে শুরু করে। এটা দেখে জেমসের সাথীরা সবাই ওটাকে শ্যুট করার জন্য প্ল্যান করে, কিন্তু জেমস সবাইকে থামিয়ে দেয় এবং বলে এই মহিষটা যদি তাদের উপরে আক্রমণ করে তাহলেই তারা ওই মহিষটার উপরে পাল্টা আক্রমণ করবে, কিন্তু তারা শান্ত থাকায় সেই মহিষটাও শান্তভাবে সেখান থেকে অন্যদিকে চলে যায়। এতে করে তারা আবারও কোনো লড়াই ছাড়াই সামনের দিকে এগিয়ে যেতে শুরু করে। এরপর তারা সেখানে একটি ধ্বংসপ্রাপ্ত জায়গাতেই হঠাৎ করেই কিছু আদিবাসীরা তাদেরকে চারপাশ দিয়ে ঘিরে ফেলে। এইসব দেখে জেমস এবং বাকি সাথীরাও তাদের দিকে গান পয়েন্ট করে দাঁড়ায়, আর ঠিক সেই সময় সেখানে একজন বৃদ্ধ লোক এসে সবাইকে থামিয়ে দেয়। আর দেখা যায় এই লোকটাই হলো সেই হ্যাং, যাকে মুভির শুরুতেই এই দ্বীপে এসে পড়তে দেখা গিয়েছিল। হ্যাং এসে তাদেরকে বোঝায় এই আদিবাসীরা তাদের কোনো ক্ষতি করবে না। এরপর সে জেমস আর বাকিদেরকে সেই আদিবাসীদের এলাকায় নিয়ে যায়, যেখানে তারা এই বিশাল জাহাজের ধ্বংসাবশেষ দেখতে পায়। হ্যাং তাদেরকে জানায় সে এখানে আসার 10 বছর আগে থেকেই এই জাহাজটা রয়েছে। এরপর তারা সেই জাহাজের ভেতরে গেলে দেখতে পায় সেখানে ওই বিশাল আকৃতির গরিলার ছবি রয়েছে, আর এখানকার সব আদিবাসীরা ওই রূপটাকে পূজা করে। সে আরও জানায় সে যখন প্রথম এই জায়গায় এসেছিল তখনই আদিবাসীরা তাকে কিছুই বলতো না, সবাই চুপচাপ থাকতো, কিন্তু এখন এখানকার সবাই তার আপন হয়ে গেছে। সে আরও জানায় তাদের উপরে যে গরিলাটা আক্রমণ করেছিল সেটা হলো কং, আর সে হলো এই দ্বীপের রাজা। সে আরও জানায় যে সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দ্বীপে এসে পড়েছিল এবং তার সাথে শত্রুপক্ষ জাপানেরও একটি বিমান এসে পড়েছিল। আমরা দুজনে প্রথম শত্রু হলেও পরবর্তীতে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। সে আরও জানায় এই দ্বীপের নিচে এখনো কিছু সরীসৃপের মতো ভয়ঙ্কর প্রাণী বসবাস করে, আর তার সেই জাপানি বন্ধুকে তারাই কিছু বছর আগে মেরে ফেলেছিল, আর তাদের বলা হয়ে থাকে স্কলার। এমনকি ওই স্কলারগুলোই কং এর পুরো পরিবারকে খেয়ে নিয়েছিল। তবে এই দ্বীপে 2 প্রকারের স্কলার রয়েছে, যাদের মধ্যে কিছু রয়েছে সাধারণ, আর সেগুলোর সাথে সচরাচর কং এর যুদ্ধ হয়ে থাকে। এই কং তাদেরকে খুব সহজেই হারিয়ে দিতে পারে, কিন্তু অন্য যে স্কলার রয়েছে তারা সাধারণ স্কলার থেকে অনেক গুণ বড়, আর তাদেরকে ডেভিল বলা হয়।
কারণ যদি কোনোভাবে সেই ডেভিল জেগে ওঠে তাহলে এখানে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হয়ে যাবে। আর তোমাদের সেই ভয়ঙ্কর বিস্ফোরণের ফলে মাটির নিচ থেকে কিছু স্কলার জেগে উঠেছিল, তবে কং তাদেরকে মেরে ফেলেছে। আর তোমরা ওই ব্লাস্টগুলো করেছিলে বলেই কং তোমাদের উপর হামলা করে দিয়েছিল। তবে কং তোমাদেরকে না থামালে তোমরা এতক্ষণে ডেভিলদের পেটে চলে যেতে। জেমস হ্যাংকে জানায় তাদেরকে যে করেই হোক না কেন সমুদ্রের পাশে যেতে হবে। ওই জায়গায় তাদের জন্য একটা জাহাজ অপেক্ষা করছে, আর সেটা আবারও আমাদের দেশে ফিরিয়ে নিয়ে যাবে। এইসব শুনে হ্যাং জানায় তোমরা যত যাই করো না কেন 30 দিনের আগে সমুদ্রের কাছে যেতে পারবে না, কারণ এটা ভয়ঙ্কর একটা দ্বীপ। তবে সে আরও জানায় যে তার কাছে একটা বুট রয়েছে, আর সেটাই করে হয়তো 3 দিনের মধ্যেই যাওয়া যাবে। কিন্তু তার আগে সেই বুটের কিছু অংশ ঠিক করতে হবে। এদিকে বিল এবং তার বাকি সাথীদেরকে দেখা যায় যারা কিনা একটা বাঁশের জঙ্গলের মধ্যে দিয়ে এগুচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটা বিশাল মাকড়সা এসে তাদের উপর হামলা করে দেয়। এতে করে তারা সবাই মিলে মাকড়সাটার উপর ফায়ারিং করতে শুরু করে, কিন্তু কিছুতেই তারা সেই মাকড়সাটাকে মারতে পারছিল না। এসব দেখে তারা বুদ্ধি করে মাকড়সাটার পা কেটে ফেলতে সক্ষম হয়। এতে করে সে নিচে পড়তেই তারা সেটার উপরে গুলি করে মেরে ফেলে। অন্যদিকে জেমস আর বিলের টিমের বাইরের একজন লোককে দেখা যায় যার নাম জ্যাক। সে আসলে সবার থেকে আলাদা হয়ে একা হয়ে পড়েছিল। এরপর সে যখন পানি খেতে নদীর পয়েন্টে নামে তখনই সেখানে কং চলে আসে, কিন্তু কং এর নজর তার উপরে পড়ে না। কিন্তু সে যখনই পানি খেতে নিচে ঝুঁকে তখনই হঠাৎ করে এক দৈত্যাকার অক্টোপাস কং এর উপরে হামলা করে দেয়। এইসব দেখে সেখানে লুকিয়ে থাকা জ্যাক দ্রুত পালিয়ে গিয়ে একটা গাছের গুঁড়ির উপরে বসে রেডিওর সাহায্যে তার বাকি মেম্বারদের কানেক্ট করার চেষ্টা করতে থাকে। তবে হঠাৎ করে জ্যাক দেখতে পায় সেই গাছের গুঁড়ি ভেবে যেটার উপরে বসেছিল সেটা আসলে একটা প্রাণী ছিল। সেটা দ্রুত কিছু একটা দেখে ভয় পেয়ে পালিয়ে যায়। অন্যদিকে জেমস এবং তার বাকি সদস্যকে দেখা যায় তারা সবাই মিলে সেখান থেকে বেরোনোর জন্য সেই বুটটাকে ঠিক করেছিল। সেখানে মেসন নামের একটা মেয়েও ছিল। মেসন ছিল একজন প্রফেশনাল ফটোগ্রাফার। এরপর মেসন যখন সেই গ্রামের কাঠের প্রাচীরের বাইরে আসে তখন সে লক্ষ্য করে একটা হেলিকপ্টার একটা দৈত্যাকার মহিষের গায়ের উপর পড়ে আছে। মহিষটির এমন অবস্থা দেখে মেসনের সেই মহিষটার উপরে মায়া হয়। তাই সে একাই সেখানে গিয়ে মহিষটার গায়ের উপর থেকে হেলিকপ্টারটা সরানোর চেষ্টা করে, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করলেও সে কিছুতেই হেলিকপ্টারটা সেই মহিষটার উপর থেকে সরাতে পারছিল না। এর মধ্যে সেখানে কং এসে হেলিকপ্টারটা সরিয়ে নিজের হাতে তুলে নেয়। এদিকে তারা সেই বুটটা ঠিক করে ফেলে এবং সেখানে থাকা সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে বুটে করে বেরিয়ে পড়ে। এরই মধ্যে তাদের রেডিও ঠিক হয়ে যাওয়ার কারণে তারা অন্য টিমের সঙ্গে কানেক্ট করতে পারছিল। জেমসের একজন সাথী কর্নেলের একজন টিম মেম্বারকে জানায় তারা কিছুক্ষণের মধ্যেই তাদের সঙ্গে দেখা করবে, কিন্তু হঠাৎ করে সেখানে অদ্ভুতভাবে অনেক পাখি উড়ে আসতে দেখা যায়। আর সেখানে থেকে দুটো পাখি এসে বুটের থেকে একজনকে তুলে নিয়ে উপরে নিয়ে মুহূর্তের মধ্যেই তাদের চোখের সামনে পাখিগুলো সেই লোকটাকে ছিন্ন ভিন্ন করে খেয়ে ফেলে। তারপর তারা তাদের বাকি টিমের লোকদের সঙ্গে এসে দেখা করে এবং তাদেরকে সমুদ্রের কাছে যাওয়ার জন্য বলে, কিন্তু কর্নেল এখনো কিছুইতেই রাজি হচ্ছে না। কারণ তার মতে তাদের কয়েকজন সাথী এখনো পশ্চিমের জঙ্গলে কোথাও আটকা পড়ে আছে, যেটা ছিল জ্যাক। কিন্তু তারা তো জানতো না যে জ্যাক আর বেঁচে নেই। এখানে হ্যাং জানায় সেখানে যাওয়া একেবারে উচিত হবে না, কারণ সে প্রায় 30 বছর ধরে এই দ্বীপে আটকে আছে। তাই সে খুব ভালো করেই জানে যে কোথায় গেলে তাদের বিপদ হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। কিন্তু কর্নেল কিছুতেই তাদের কারুর কথাই শুনছিল না। সে জেমসকে বলে তোমাকে আনা হয়েছিল শুধুমাত্র রাস্তা দেখানোর জন্য। এইসব শুনে আবার উপায় না পেয়ে জেমস যাওয়ার জন্য রাজি হয়ে যায়। এরপর তারা সবাই চলে যায় সেই পশ্চিমের জঙ্গলের দিকে, কিন্তু যাওয়ার পথে সেখানে অসংখ্য কঙ্কাল চোখে পড়ে। আসলে এগুলো ছিল অনেক পুরাতন ডাইনোসরের কঙ্কাল, সেই সাথে কং এর পরিবারের সদস্যদের কঙ্কাল। এরই মধ্যে হ্যাং কর্নেলকে জানায় এই এলাকাটি হলো স্কলারদের, তাই বাঁচতে হলে তোমাদেরকে দ্রুত এখান থেকে বেরোতে হবে। কিন্তু এত কিছুর পরেও কর্নেল রাজি হয় না। তখন জেমস একটা লকেট বের করে কর্নেলকে দেখিয়ে বলে এটা স্কলারদের পিঠ থেকে পেয়েছি, যার মানে হলো জ্যাক আর বেঁচে নেই।
তবে কর্নেল জানায় জ্যাকের হেলিকপ্টার সেখানে ক্র্যাশ হয়েছে। সে ওই জায়গায় যেতে চায় কারণ সেই হেলিকপ্টারে প্রচুর পরিমাণে অস্ত্র রয়েছে এবং সে এগুলোর সাহায্যেই কংকে মারতে চায়। এসব কথা শুনে সেখানে থেকে সবাই অবাক হয়ে যায়। হ্যাং বলে ওঠে, কং হলো এই দ্বীপের রাজা আর তুমি কখনোই তাকে মারতে পারবে না। তাকে এই দ্বীপের আদিবাসীরা পূজা করে। কিন্তু কর্নেল বলে, আমি এই দ্বীপের সব স্কলারদের তো মারবই, সাথে কংকেও শেষ করে দেব। কিন্তু জেমস বলে, তোমাদের যাওয়ার ইচ্ছা থাকলে তুমি একা যাও, কিন্তু আমরা সবাই ওদের বোটে করে জাহাজটির দিকে ফিরে যাব, যাতে করে সেটাকে আরও কিছুদিন আটকাতে পারি তোমাদের ফিরে আসা অবধি। এতে করে কর্নেল রাজি হয়ে যায়। এরপর সে তার সেনাদেরকে নিয়ে বেরিয়ে পড়ে জ্যাকের সেই হেলিকপ্টার খোঁজার জন্য। একটা সময় তারা সেই হেলিকপ্টার পেয়েও যায় এবং তার মধ্যে সব অস্ত্রগুলো নিয়ে নেয়। অন্যদিকে জেমস এবং বাকি সাথীরা বুটে করে সেই জাহাজটার কাছে যাওয়ার চেষ্টা করছিল। তবে জেমস ও মেসন তাদের সাথীদেরকে একটা জায়গায় রেখে তারা সামনের পাহাড়ের দিকে উঠতে শুরু করে। আসলে তারা সেখানে উঠে সমুদ্রের দিকে তাকিয়ে দেখতে চাইছিল যে জাহাজটা ঠিক এই মুহূর্তে কোথায় রয়েছে। তবে যখনই তারা সেই পাহাড়ের উপরে উঠে তখনই হঠাৎ করেই চারপাশে ভয়ানক অন্ধকার দেখা যায়। এরই মধ্যে সেখানে তাদের সামনে কং চলে আসে। প্রথমে তারা কিছুটা ভয় পেলেও পরে বুঝতে পারে যে কং আসলে তাদের কোনো ক্ষতিই করবে না। যেহেতু মেসন আগে থেকেই কংকে কাছ থেকে দেখেছিল, তাই সে আর ভয় পায় না। এতে তারা বুঝতে পারে যে কং সত্যিই খুব শান্তপ্রিয় একটা প্রাণী। অন্যদিকে জঙ্গলের অপর পাশে দেখা যাচ্ছিল ভয়ানক বিস্ফোরণ হচ্ছে, আর সেগুলো করছিল কর্নেল ও তার সাথীরা। আসলে তারা কংকে মারার জন্য সেখানে একটা ফাঁদ পেতেছিল, আর কং এসে অজান্তেই সেই ফাঁদের মধ্যে পড়ে যায় আর তার গায়ে আগুন লেগে যায়। এতে করে কং সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এরপর কর্নেল তার সাথীদেরকে অর্ডার দেয় তারা যেন কং এর গায়ে বোমা লাগিয়ে তাকে উড়িয়ে দেয়। কিন্তু কর্নেলের লোকেরা এইসব করার আগেই সেখানে জেমস ও হ্যাং চলে আসে এবং সবার দিকে গান পয়েন্ট করে তাদেরকে এইসব করতে বারণ করে। এইসব দেখে এবার কর্নেল তার সাথীদেরকে বলে জেমসদেরকে মেরে ফেলতে। তবে কর্নেলের লোকেরা তা করতে রাজি হচ্ছিল না, কারণ তারাও খুব ভালো করেই বুঝতে পারছিল যে কং হলো এই দ্বীপের রাজা এবং সে কারুর ক্ষতি করতে চায় না। এরই মধ্যে সেখানে পানি থেকে ডেভিলগুলো বেরিয়ে আসে এবং তখনই কং এর জ্ঞান ফিরে আসে। এইসব দেখে কর্নেল বোমার বাটনটি টিপ দিতেই যাবে, তখনই কং তাকে হাত দিয়ে চেপে ধরে এবং সেখানেই মেরে ফেলে। এরপর কং এর ডেভিলের মধ্যে ভয়ানক লড়াই শুরু হয়ে যায়। এইসব দেখে জেমস আর বেঁচে থাকা সবাই সেখান থেকে প্রাণ নিয়ে পালাতে শুরু করে। তবে তারা পালাতে গেলে সেখানে অন্য একটা স্কলার এসে তাদের উপর আক্রমণ করে দেয়। এসব দেখে কং তাদেরকে বাঁচাতে সেখানে ছুটে আসে এবং সেই স্কলারের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়ে। এই সুযোগে সেখানে থাকা সবাই প্রাণ নিয়ে পালাতে শুরু করে। কিন্তু অন্যদিকে মেসন পাহাড়ের উপরে উঠে একটা ফ্লায়ার গানের সাহায্যে শুট করে তাদের জাহাজটিকে সিগন্যাল দেয়, যাতে করে তাদেরকে সাহায্য করতে পারে। অন্যদিকে কং এর সাথে ডেভিলের লড়াই শুরু হয়ে যায়। তবে দুর্ভাগ্যবশত কং পানিতে পড়ে একটা পুরনো জাহাজের চেইনের সাথে আটকা পড়ে যায়। এই সুযোগে ডেভিল এসে কংকে মারতেই যাবে, তার আগেই বুটে থাকা সবাই ডেভিলের উপরে ফায়ারিং করতে শুরু করে। সেজন্য এবার ডেভিল কংকে রেখে তাদের দিকে এগিয়ে আসে। এরই সুযোগে কং অনেক চেষ্টায় নিজেকে ছাড়িয়ে জাহাজের সেই চেনটাকে কাজে লাগিয়ে ডেভিলের দিকে ছুঁড়ে মারে। আর সেই চেনের সঙ্গে একটা প্রপেলার সংযুক্ত থাকার কারণে ডেভিল ভয়ানকভাবে আঘাত পেয়ে নিচে পড়ে যাওয়ার কারণে একটা ভূমিকম্পের সৃষ্টি হয়। আর এতে করে পাহাড়ের উপরে থাকা মেসন ছিটকে পানিতে পড়ে যায়। তখন কং এসে মেসনকে পানি থেকে তুলে বাঁচিয়ে নেয়, আর এই সুযোগে ডেভিল এসে আবারও কংয়ের উপরে আক্রমণ করে দেয় এবং যে হাতে মেসন ছিল সেই হাতটাই গিলে ফেলে। কিন্তু কং নিজের পুরো শক্তি ব্যবহার করে তার হাতটা ডেভিলের পেট থেকে বের করে আনে এবং তাকে সেখানেই মেরে ফেলে। এরপর সে মেসনকে নদীর পাশে নামিয়ে দেয়। তারপর কং এখান থেকে চলে যায়। এরপর সবাই মিলে সেই বুটে করে এগিয়ে যেতে শুরু করে। এরই মধ্যে সেই ফ্লায়ার গানের শুটিং দেখে সেখানে কিছু হেলিকপ্টার চলে আসে, তারপর তাদেরকে উদ্ধার করে। অন্যদিকে কংকে দেখা যায় সে নিজের বুকে আঘাত করে বুঝিয়ে দেয় যে সেই হলো এই দ্বীপের রাজা। এরপর বেঁচে যাওয়া সবাই সুস্থভাবে আমেরিকায় ফিরে আসে। আর এখানেই হ্যাংকে দেখা যায় যে কিনা যুদ্ধের কারণে প্রায় 30টা বছর সেই জঙ্গলেই কাটিয়ে দিয়েছিল। এরপর সে নিজের বাড়িতে ফিরে তার ছেলেকে দেখতে পায়।
আর সে এখন ৩০ বছর বয়সের যুবক হয়ে গেছে। পরিবারের সবাই এত বছর পর হ্যাংকে আবারও ফিরে পেয়ে ভীষণ খুশি হয়ে যায়। এরপর মুভির পোস্ট ক্রেডিট সিনে দেখা যায় জেমস আর ম্যাসনকে মোনাকের মেম্বাররা আটক করে নিয়েছে। আসলে আমেরিকান সরকার মোনাককে এই কাজ দিয়েছিল যে যা কিছু তারা দেখেছে সেই দ্বীপে সেগুলো যেন বাইরে প্রকাশ না করে। তবে ব্রুকস জানায় কং শুধু ওই দ্বীপের রাজা নয়। এরপর একটা ছবিতে দেখা যায় গডজিলা ও চুলার ভয়ানক লড়াইয়ের দৃশ্য। আর এই মোনাক সংস্থার কাজই ছিল পৃথিবীতে হওয়া সব অদ্ভুত আর নতুন জিনিসের উদ্ঘাটন করা। আর এরই সাথে মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো মুভিটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।